দর্শক, আজকে আমাদের সঙ্গে যিনি বিশেষ অতিথি হিসেবে যুক্ত হয়েছেন তিনি শাহ আলম ফারুক। তিনি একই সাথে একজন লেখক, কলামিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক। চলুন কথা বলি তার সঙ্গে। আসসালামু আলাইকুম। জি জনাব শাহ আলম ফারুক, আপনি কি আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন? হ্যাঁ, দর্শক, জি, আমাকে আমাকে শুনছেন? জি আপনাকে এখন শুনতে হ্যাঁ, পাচ্ছি। আমাদের শুভ সন্ধ্যার আয়োজনে আপনাকে স্বাগত। জি, থ্যাংক ইউ। জি আপনাকেও স্বাগতম, শুভেচ্ছা। দর্শকদের স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। সবাইকে শুভেচ্ছা। জি, ধন্যবাদ। আপনি নিশ্চয়ই আমাদের আবর্তনের যে রিপোর্টটি এখনই দেখানো হলো সেটি লক্ষ্য করেছেন। তো সেই বিষয়ে আপনার কাছে জানতে চাই। প্রথমে একটি অন্য প্রসঙ্গে আসবো, সেটি হচ্ছে যে কলকাতায় খুন হলেন বাংলাদেশের একজন এমপি। সীমান্তে প্রতি 10 দিনে খুন হচ্ছেন একজন বাংলাদেশি। ভারতের চোখে আসলে বাংলাদেশ কেমন? এটার আসলে এই প্রশ্নটার উত্তর আপনার প্রশ্নে আছে। ভারতের চোখে বাংলাদেশের অবস্থা কেমন? আহ, এখানে আমি একটা ইন্টারেস্টিং কথা বলতেছি। আমি ভারতের একজন সাবেক প্রধানমন্ত্রী মিস্টার বাজপেয়ীর একটা কথা দিয়ে শুরু করছি জি যে আহ, আপনি ইচ্ছে করলে প্রতিবেশী বদলাতে পারবেন। আপনি সবকিছু বদলাতে পারবেন। আপনার সবকিছু বদলাতে পারবেন। আহ, আপনি সেখানে চলে যেতে পারবেন। যে যে কোনো দেশে আপনি দেশ পরিবর্তন করতে পারবেন। জি সবকিছু পরিবর্তন করতে পারবেন, কিন্তু ইচ্ছা করলে প্রতিবেশী বদলানো যায় না। এটা হচ্ছে একটা বাস্তবতা। উনি কবি মানুষ ছিলেন, যদিও ওনার রাজনীতি নিয়ে অনেক প্রশ্ন আছে। জি এই কথাটা কিন্তু খুবই আমি সেই 1900 যখন আমি সাংবাদিকতা শুরু করছিলাম, তখন আমি ইন্ডিয়া টুডেতে একটা প্রতিবেদনে এই জিনিসটা পেয়েছিলাম এবং সেই নিবন্ধটা আমি অন্য প্রসঙ্গে এটা অনুবাদ করেছিলাম। জি তখন আমার কথাটা বেশ মনে পড়ে। বিশেষ করে ভারতের প্রসঙ্গ উঠলে আমার কথাটা মনে পড়ে। এবং আপনি দেখেন ভৌগোলিক অবস্থান, ভারত বাংলাদেশ একটা দীর্ঘ আমাদের একটা সীমান্ত। সেখানে আমরা বারবারই বলছি, গত 14-15 বছর আমরা ভারত আমাদের বন্ধু, এই কথা শুনতে শুনতে আমাদের আর মানে মনে হয় যে পৃথিবীতে বন্ধু বলতে একটা দেশের সাথে একটা দেশের বন্ধুত্ব থাকলে শুধু এখানেই এই বন্ধুত্বটা আছে। এরকম আমাদের এরা কোরাস, সকাল বিকাল আমরা কোরাস শুনছি। আর এর এর প্রত্যুত্তরে আমরা কি দেখছি? যে প্রতিনিয়ত আমাদের লোকজনকে তারা গরু চুরি, চোরাচালান, বিভিন্ন রকম অজুহাতে তারা সেখানে হত্যা করছে। বিভিন্ন রকম সিলি অভিযোগে। এখন আপনি সর্বশেষ যেটা বলেছেন যে বাংলাদেশি এমপি, জি এটা হয়তো ওনার প্রিভিলেজ বা ইয়ে, যে ওনাকে আমরা অতটুকু নিশ্চিত হয়ে বলতে পারি যে ওনাকে গরু চোরের মতো বর্ডারে ওইভাবে কিল করা হয়নি। এটা অতটুকু, যতটুকু তথ্য আমাদের কাছে আছে ততটুকু আমরা বলতে পারি। তারপর আগ বাড়িয়ে আপনি উম, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছেন, জি আমার মনে হয় এখন ভারতীয় পুলিশের আহ, এখন একটা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা সমন দেওয়া দরকার যে আপনি কিভাবে বলতে পারলেন যে হত্যাকারীরা সব বাংলাদেশের? জি এখনো তদন্ত স্তরে কোনো কিছুই সেটেলমেন্ট মানে এখনো সেটেল করতে পারে নাই। তদন্তটা, যে কোনো অপরাধের তদন্ত এত সহজ বিষয় নয়। এমনকি যদি আপনি হাতে নাতেও যদি একজন আপনার অভিযুক্তকে ধরেন, অ্যাকিউজকে আপনি যদি হাতে নাতেও ধরেন, তারপরেও আইনগত প্রক্রিয়া এমন কিছু বিষয় আছে, আপনি এটাকে তদন্ত সম্পূর্ণ বলতে পারবেন না। এবং তদন্ত যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত তদন্তকারী কর্তৃপক্ষ যারা যারা তদন্তের সাথে সংশ্লিষ্ট, তারা তাদের মন্তব্য করতে তারা মন্তব্য করতে পারেন না। তারা জি এভাবে ঢালাও মন্তব্য করতে পারেন না। এখন আসলেও বদভ্যাস দীর্ঘদিন হতে হতে যেটা হয়ে গেছে, এটা এখন ওদের অভ্যাস হয়ে গেছে। এখন এরা কি বলে না বলে তাদের কোনো সমস্যা নাই, কারণ বাংলাদেশে কোনো নাগরিক সমাজ নেই। বাংলাদেশে কেউ তাদের বিরোধিতা করতে পারে না। বাংলাদেশে কেউ তাদেরকে নিয়ে ক্রিটিক করতে পারে না। ক্রিটিক করার প্রশ্ন তো দূরে থাক, সামান্য একটা কথা বললেই তাদের এখন পেইড সোশ্যাল, জি শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারী নয়, তাদের সোশ্যাল মিডিয়াতে এখন পেইড সৈনিক আছে। পেইড সোশ্যাল মিডিয়া তাদের লেবার আছে, জি তাদের সো কল্ড অ্যাক্টিভিস্ট আছে। তাদেরকে আপনার পোস্টের জন্য টাকা দেওয়া হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণে, তাদেরকে কমেন্টের জন্য টাকা দেওয়া হচ্ছে। আমরা কোথাও যদি একটা কমেন্ট করি, সেখানে এসে এইসব পেইড লোকজন এসে আপনার আপত্তিকর কথাবার্তা বলে, আপত্তিকর ভাবে আক্রমণ করে বসে। তারা কোনো দিন
আপনার যে বিষয়ে আপনি কথা বলবেন সেই বিষয়ে তারা আক্রমণ করবে না, তারা আপনাকে পার্সোনালি আক্রমণ করে একটা ট্যাগ বসায় দিবে জি, যে আপনি অমুকের লোক তমুক। তো এখন যে বিষয়টা সর্বশেষ দেখা দিল ভারতে বাংলাদেশের একজন এমপির যে পরিণতিটা হলো, সেখানে আমরা নিঃসন্দেহে এখন পর্যন্ত যে তথ্যটা ভারত সরকারের সরকারি কর্তৃপক্ষ বলছে বা পুলিশ বলছে, তারা তাদের কথা মতো এখানে এই কোথায় খুনটা হয়েছে, যেখান থেকে লাশটা পাওয়া গেছে, এতটুকু আমরা বলতে পারি যে এখানে এই খুনটা ওই ফ্ল্যাটের মধ্যে হয়তো হয়েছে এবং সেখানে বাকি বিস্তারিত ঘটনা তারা উদ্ঘাটন করবে। এটা তাদের স্বার্থে তারা উদ্ঘাটন করবে। আর তাদের এখনো ভারতে যেহেতু গণতন্ত্র, বিশেষ করে পশ্চিমবঙ্গ, জি, সেখানে আরেকটা বিষয় আছে, পশ্চিমবঙ্গ সরকার আপনি জানেন যে সেখানে একটা প্রাদেশিক সরকার। জি, তাদের নিজস্ব কিছু মেকানিজম আছে। আর অন্যান্য দেশে আ আর যাই হোক না কেন পুলিশের কিছু ভূমিকায় কিছু সিমিলারিটি উপমহাদেশের সিমিলারিটি আছে। তারপরেও তারা একটা বিষয়ে তারা গুরুত্বের বিষয়গত গুরুত্বটা এখনো বুঝে। কারণ ভারতে এখনো কিছু গণতন্ত্র আছে। কিছু গণতন্ত্র আছে, যদিও নরেন্দ্র মোদীর অধীনে প্রদেশগুলা খুবই স্ট্রাগল করতেছে তাদের স্বাধীন মানে স্বায়ত্তশাসন রাখতে বা স্বাধিকার যতদূর পেয়েছে তারা অধিকার। কিন্তু তারপরেও সেখানে যদি আজকে যদি সেখানে যদি সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী যদি কোনো এ ধরনের কথা বলতো, ভারতের নাগরিকরাই কিন্তু সেখানে প্রতিবাদ করতো। কিন্তু জি, আমরা পাচ্ছি না। আমরা পাচ্ছি না মানে কি, এসব মাতাল লোক, আমি সরি টু সে, মানে আসলে আমার হয়তো কথাটা বলা উচিত হচ্ছে না। জি, এরা একদম মানে এরা স্বাভাবিক রকম আচরণ করছে না। এবং এদের সম্পর্কে অ্যাডভান্স আমরা যেগুলো জানতাম সেগুলো এদের কর্মকাণ্ডে আমরা বের হয়ে আসছে। এবং বাংলাদেশে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, যতগুলো অযোগ্য লোক, যতগুলো কালার লোক, এমনকি যে এমপি সাহেব খুন হলেন, জি, তাকে নিয়ে পর্যন্ত অভিযোগ ইন্টারপোলে ছিল। তিনি অস্ত্র ব্যবসা, মাদক ব্যবসা, তিনি বিভিন্ন রকম ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং তিনি যেদিনে আওয়ামী লীগের এমপি হলেন, পরপর ৩ বার এমপি হলেন, সেদিন থেকে উনি এখন ক্লিন, উনার ক্লিন শেট। এটা একটা মেশিন, এখানে ঢুকায় দেবেন, এটা ক্লিন হয়ে গেল। এখন আমি তারপরে একজন মানুষ পৃথিবীতে নেই, সে উনি এখন ভিকটিম। আমরা উনাকে নিয়ে নানা রকম আম উনার অপরাধের বিষয়টা বা অন্য কোনো বিষয়ের সাথে সংশ্লিষ্টতা, এটা তদন্তকারী কর্তৃপক্ষ যদি ওনার মার্ডারের সাথে সংশ্লিষ্ট অবশ্যই দেখবেন। জি, আর ওনার অন্য বিষয়গুলো আমার এখন এটা বলা উচিত হবে না। কারণ একটা মানুষ সে যে পর্যায়েরই অপরাধী হোক না কেন, সে যে পর্যায়ের মানুষই হোক না কেন, ধনী গরিব নির্বিশেষে তার জীবনের একটা অধিকার আছে এবং সে যদি কোনো আপনার যদি কোনো রকম আম অম হত্যার শিকার বা কোনো রকম আপনার নির্যাতনের শিকার হয়ে মৃত্যু বরণ করে, অবশ্যই এটা আমরা কখনোই সমর্থন করব না এবং আমরা চাই যে ভারতীয় কর্তৃপক্ষ, বিশেষ করে কলকাতার পুলিশ এবং সেখানে কেন্দ্রীয় কর্তৃপক্ষের লোকজনও স সংশ্লিষ্ট হয়েছেন এবং তারা সেখানে এই বিষয়টা বের করবেন। জি, আর যে বর্ডারের বিষয়টা আপনি যেটা বলেছেন, সেটা আমাদের এখানে ফারুক ফয়সল বা আদার যারা আলোচনা করেছেন আমি দেখেছি। জি, এখানে বিষয়টা হলো যে আন্তঃরাষ্ট্রীয় যেকোনো প্রেক্ষাপট বর্ডার পৃথিবীতে নতুন না। বাংলাদেশের মতো ইন্ডিয়ার সাথে বাংলাদেশের বর্ডার এরকম পৃথিবীতে অন্তপক্ষে আপনার স্থল বর্ডার যদি আপনি ধরেন, অন্তপক্ষে মিনিমাম একটা ৫০ থেকে ১০০ টা দেশেরই এরকম স্থল বর্ডার সব দেশেরই কম বেশি আছে। সব বেশি দেশই তো স্থল বর্ডার দ্বারা বিভিন্ন রকম আছে। একেকটা দেশের সাথে কিন্তু ৫-৭ ভারতের দেশও সাথে আছে। আমাদের বর্ডারটার এই যে এটা সীমান্ত কিন্তু প্রায় ৪,১০০ কিলোমিটারেরও উপরে, এত বড় একটা হুম, সীমান্তে, এবং ভারতের সাথে বাংলাদেশের বা প্রতিনিয়তই এখানে হত্যাকাণ্ড হচ্ছে, এবং এটা হচ্ছে এখানে বিশ্বের পঞ্চম বৃহত্তম একটি বর্ডার। হ্যাঁ, বিশ্বের ৫ম বৃহত্তম বর্ডার এবং বিশ্বের ৫ম বৃহত্তম বর্ডার কিন্তু বিশ্বের প্রতিবেশী দেশগুলোর সাথে বর্ডার কিন্তু সব মানে বিশ্বের অনেক দেশেরই আছে। মেক্সিমাম দেশেরই জি, আছে। যেগুলো বিচ্ছিন্ন বাদে। যেমন আমাদের ইংল্যান্ডেরও তো একটা বর্ডার আছে আয়ারল্যান্ডের জি, সাথে। অবশ্যই। এখন বিষয়টা হচ্ছে যে আপনার যদি জাতিগত সম্মানবোধ যদি না থাকে, যারা দেশটাকে চালাচ্ছেন, তাদের মধ্যে যদি জাতিগত সম্মানবোধের বিষয়টা যদি তাদের না কাজ করে, তারা যদি ভাবে যে তাদের নেত্রী তাকে সম্মান দিচ্ছে, তাকে একটা ক্ষমতা দিয়েছেন, আর নেত্রীকে ক্ষমতা দিয়েছেন আরেকটা বাইরের কোনো শক্তি নেত্রীকে তার অবৈধ ক্ষমতা অর্জন বা ক্ষমতা দখল অব্যাহত রাখার স্বার্থে সহায়তা করে যাচ্ছেন, জি, তাহলে তো আসলে যে বিষয়টা হচ্ছে আমাদের এক একসময় বিশেষ করে সম্ভবত গত টার্মে এরা এত বেশি আসলে ফানি কথাবার্তা বলেন, এরা এত বেশি ক্ষমার অযোগ্য, দায়িত্বশীল পদে থেকে এরা এত বেশি মানে আপনার বেসামাল কথাবার্তা বলেন এবং
দায়িত্ব দায়িত্বশীল পদে থেকে তারা এত বেশি দুর্নীতি করেন, দায়িত্বশীল পদে থেকে তারা গণতন্ত্র, বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার তারা এত পদদলিত করেন। জি আপনি যদি বাংলাদেশের সমস্ত নেগেটিভও ধরেন, গত 15 বছর আমি কোনো সরকারকে আমি ডিফেন্ড করছি না। আমার আমার ভূমিকা, আপনি 2001 সাল থেকে আমি আমি একটা মানবাধিকার সংগঠনের কাজ করতাম। সেখানে গিয়ে আমি সেখানে পরিস্থিতি একটা পর্যায়ে আমি যখন দেখলাম যে সেফ না, তখন আমি দেশ ছেড়ে চলে আসলাম। এখানে এসে আমি ব্যারিস্টার হলাম। আমার আরো আরো সংগ্রাম করার প্রেরণা। আমি সম্পূর্ণ রিসার্চ আমার কাছে আছে। আমি 2001 সাল থেকে 2006 সালে প্রচুর লিখেছি। সেরকম জি লিখতে গেলে সেই বান্ডেল যদি এখন লিখতে যাই, এটা 100 গুণ বেশি লিখলেও শেষ হবে না। এবং আমি যেটা মনে করি, বাংলাদেশের কোন সরকার আমলে মানুষ সুখী ছিল না বা একদম পারফেক্ট, একদম যে ভালো ছিল সেটা না। জি কিন্তু এদের আপনি সর্বদিক দিয়ে রেকর্ড, সব সরকারের যত বাজে খতিয়ান আছে, যত অপকর্ম আছে, সবকিছুই আমাদের এই সরকার, এরা সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে। এবার এটা মানবাধিকার রেকর্ড বলেন, প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক বলেন। আমাদের খাদ্যমন্ত্রী, তৎকালীন খাদ্যমন্ত্রী সাধন সরকার বলেছেন, হ্যাঁ এরা চুরি ডাকাতি করতে গিয়ে মরে পড়েছে। চুরি ডাকাতি, চোর ডাকাতের কি অধিকার নাই? চোর ডাকাতের কি অধিকার নাই? তাকে ধরো তুমি। সে তো আর সবসময় তোমাকে আক্রমণ করছে না। একটা চোর কি, একটা চোর মানুষকে দেখলেই তো পালাতে চায়। সে কিভাবে আক্রমণ করবে একটা সশস্ত্র বাহিনীকে, যারা ইয়ে নিয়ে ইয়ে করে। এবং পৃথিবীতে এমন বর্ডারও আছে, আপনি দেখেছেন ইউরোপে এমন দেশও আছে, এমন বর্ডারও আছে, বাড়ির এক অংশ বেলজিয়ামে পড়লো, আরেক অংশ জার্মানিতে পড়লো, আরেক অংশ আপনার ফ্রান্সে পড়লো। কই জি ওখানে তো এসব মার্ডার তো নেই। মার্ডার নেই কেন? একটা সবার মধ্যে একটা একটা পারস্পরিক একটা বোঝাপড়া আছে। মানে মার্ডার সীমান্ত নিয়ে সবারই কম বেশি একটা চিন্তা থাকে, কিন্তু সবাই একটা বিভিন্ন মেকানিজমে জিনিসগুলোকে ইয়ে করে। জি এখন তারা ধন্যবাদ সেখানে আপনার কাঁটা কাছে। তারে বেড়া দিচ্ছে। আপনার কাছে আরেকটু জানতে চাইবো যে পৃথিবীর সর্বোচ্চ সীমান্ত হত্যা আমাদের সীমান্তে, কেন আমরা এই হত্যাকাণ্ডের দৃঢ় কোনো প্রতিবাদ করতে পারছি না? এটা হচ্ছে যে আমাদের প্রথমত আমাদের রাজনৈতিক কর্তৃপক্ষের ব্যর্থতা, বিশেষ করে রাজনৈতিক সরকারগুলোর ব্যর্থতা, এবং যারা নিজেদেরকে বিশেষ করে ভারতের বন্ধু সরকার মনে করে, জি তাদের ব্যর্থতা প্রচন্ড। তারা এটা যে একটা বিষয়, এটা যে একটা মান সম্মানের বিষয়, এটা যে একটা তাদের একটা জাতির অস্তিত্বের সাথে সম্পর্কিত বিষয়, এটা একটা মিনিমাম, জি মান মর্যাদার বিষয়, এই বিষয়টাই এদের মাথায় নেই। এটা নেই। এখন এরা আসলে এমন অবস্থা হচ্ছে যে, আমি জানি না সেখানে আম, যে দলটি গত 15 বছর ক্ষমতায়, এটা আমার চেনা যে দল ছিল, আমি সেই দলকে এখন খুঁজে পাই না। আমি জানি না সেখানে শুভবুদ্ধির মানুষজন কি সবাই কি সবাইকে কি একদম সাইড লাইনে ফেলে রাখা হয়েছে কিনা। কারণ জি এখানে আপনার আজকে যে পরিস্থিতি বিরাজ করছে, আপনি যদি বর্ডারের, আপনি বাংলাদেশে বসে বাংলাদেশকে সুইজারল্যান্ড বলছেন, আয়ারল্যান্ড বলছেন, আমেরিকা বলছেন, অনেক কিছু বলছেন। অথচ এই বাংলাদেশের পাসপোর্টটা এখনো যদি আমরা যদি কোনো, যার নাগরিকত্ব এখনো বাংলাদেশী, জি আমি বলবো যারা লম্বা লম্বা কথা বলে, যার নাগরিকত্ব বাংলাদেশী এবং সবুজ পাসপোর্ট নিয়ে যারা ভ্রমণ করে, তাদের আপনি 10টা লোককে আপনি কেস স্টাডি হিসেবে নেন, তাদেরকে বিভিন্ন এয়ারপোর্টে ফলো করেন। আপনি কেলকাটা এয়ারপোর্ট থেকে শুরু করে, নেপাল এয়ারপোর্ট থেকে শুরু করে, মালয়েশিয়া এয়ারপোর্ট, আর উন্নত বিশ্বের কথা, সবাই যখন বাংলাদেশ নাগরিকত্বটা দেখে, সবুজ পাসপোর্টটা দেখে, প্রত্যেকটা ইমিগ্রেশন অফিসার 3 বার তাকাবে। প্রথম তাকাবে ছবি ঠিক আছে কিনা, দ্বিতীয়ত তাকাবে সে যে উদ্দেশ্যে আসছে সেটা আসছে কিনা। আপনার জাতিকে যদি, আমি একটা কথা সব সময় বলি যে, আপনার যদি জাতি ঠিক থাকে, আপনি যদি দেশ ঠিক থাকে, আপনি সে দেশের মানুষ বাইরেও ঠিক থাকবে, জি বাইরেও সে সম্মানটা পাবে। আমার যে অবস্থা সেটা ইন্ডিয়ান নাগরিকের হচ্ছে না। আমার যে অবস্থা জাপান এবং মালয়েশিয়ার চিন্তাই করা যায় না, তাদের ভিসাই লাগছে না এই দেশে। কাজেই আপনার জাতিগতভাবে যদি, আপনি যদি উন্নয়নে যদি একটা নির্দিষ্ট জায়গায় যেতে না পারেন, এইসব চাপাবাজি দিয়ে, এই মানে ঘসেটি বেগম মার্কার ষড়যন্ত্র দিয়ে জাতিকে আপনি সর্বশেষ মানে সব দিকেই সর্বনাশটা করেছেন। এখন প্রতিবেশীর সাথেও আপনার মান সম্মান আপনার থাকছে না। আপনি আসলে মানে আপনারা আসলে জাতিকে কোথায় নিয়ে যাচ্ছেন, সেটা আমাদের প্রশ্ন। ইন্ডিয়ার কাছে মার খাচ্ছি, সেটা আপনারা, ইন্ডিয়া কিছু ব্যাখ্যা দেওয়ার আগে আপনি ইন্ডিয়ার হয়ে ব্যাখ্যা দিচ্ছেন। আপনি ইন্ডিয়ায় থেকে চলে যান, আপনার বাংলাদেশে কাজ কি? আমি বলি, আপনি যদি ইন্ডিয়াকে এতই ভালোবাসেন, আপনি দেখেন ট্রাই করে আপনাকে ইন্ডিয়া নেয় কিনা। নিবে জি না, কারণ ওরা জানে যে যে নিজের দেশের সাথে বেইমানি করেছে, সে আমার ইন্ডিয়ান হয়ে, যদি আজকে তাহলে আমি ইন্ডিয়ান নাগরিকত্ব দিই, সে কালকে আমার ইন্ডিয়ার সাথে বেইমানি করবে। কাজে এইসব মানে এদেরকে নিয়ে আসলে
এখন বাংলাদেশের মানুষের মুক্তি কবে, আমি এতটুকুই ইয়ে করি। আমি আসলে এই জিনিসগুলো আসলে যেকোনো সচেতন নাগরিকেরই মাথায় লাগার কথা। এবং এগুলো নিয়ে এখন কথা বলা দরকার। এগুলো নিয়ে বিভিন্ন রকম মানবাধিকার সংস্থাগুলো কথা বলছে। বিভিন্ন সংস্থা বারবারই কথা জি, বলছে। অধিকার নিয়ে কথা বলতে অধিকার তো একদম দাগের বাইরে চলে গেল। অধিকারকে তো নিষ্পেষিত করে দিল। তারপরে এমনকি আইন সালিশ কেন্দ্রের মতো প্রতিষ্ঠান যেখানে আমি কাজ করে আসছি, ২০০ স্টাফের উপরে আমাদের ছিল। জি, আমরা কত অ্যাক্টিভিজম করলাম, সকাল সন্ধ্যা গণতন্ত্র, পুলিশি এই সেই। এখন আমাদেরকে তো আপনার মানে আমাদের এখন স্টাফ সংখ্যা হয়ে গেছে ১০-১২ জন। এখন আমরা কোন রকম টিকে আছি। এখন আমাদের মানে সবকিছু আমাদের কথায় পুলিশ গিয়ে তল্লাশি করে। নানা রকম কথা শুনি। তো এই অ্যাক্টিভিজম, এই গণতন্ত্র তো আমরা চাই নাই। আমরা তো জি, উত্তর কোরিয়া, সিরিয়া বা ইরান হওয়ার জন্য আমরা গণতন্ত্রের সংগ্রাম করিনি। বাংলাদেশের মানুষ বাংলাদেশ স্বাধীন করেনি। জি, জি। এ জি, এই হলো অবস্থা। জনাব শাহ আলম ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। কথা হবে অন্য একটি শুভ সন্ধ্যায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। জি। দর্শকদের ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সময় হয়েছে বিদায় নেবার। তবে বিদায়ের আগে আপনাদের জানিয়ে দিচ্ছি, আপনারা যারা আমাদের আজকের অনুষ্ঠানটি মিস করেছেন তারা কিন্তু আবার রিপিট টেলিকাস্ট দেখতে চোখ রাখতে পারেন ইসলাম চ্যানেল বাংলা স্কাই 784 আজ রাত 12টায়, আগামীকাল ভোর 6টায় এবং দুপুর 12টায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। দেখতে থাকুন ইসলাম চ্যানেল বাংলা। আল্লাহ হাফেজ।